হচ্ছে আমরা এনএসডিএস সিএস যেটা প্লাম্বিং লেভেল 2 সেই বিষয়টা জানছিলাম, তাই না? তো এই সিএসটা কি আমাদের বেশ কয়েকটা সেশনে আলোচনা করা হয়েছে বিগত, তাই না? তো আমরা এটা কি জেনেছিলাম মনে আছে? সিএস এর কয়টা অংশ? তিনটা অংশ। কয়টা কম্পিটেন্সি? কয়টা? কম্পিটেন্সি তিনটা। কি কি কম্পিটেন্সি? জেনারেল, আর ইউনিট কয়টা? 12টা। তাহলে আমরা জেনারিক সম্পর্কে জেনেছিলাম, তাই না? তো আজকে আমি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সিএসটা আলোচনা করব, কারণ আপনাদের সিএস সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আপনারা যে রিটেন টেস্ট দিবেন সেই রিটেন টেস্ট কি এই সিএস এর বাইরে একটা কোশ্চেনও আসবে না। তাছাড়া কি আপনারা যখন কোর্স শেষে কোনো প্লাম্বিং এর সেক্টরে কাজ করবেন বা ট্রেনার হবেন বা অ্যাসেসর হবেন বা নিজে বিজনেস করবেন, বিদেশে যাবেন, সবাই কি সিএস সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে কি আপনি বলতে পারবেন যে আমি এই কোর্সটা করছি, এই কোর্সের অন্তর্ভুক্ত এই এই বিষয়গুলি ছিল, এই এই বিষয়গুলি আমরা জানি, তাই না? তো এখানে সিএস এর আরেকটা বিষয় বলা হয়েছিল যে কে আছে, তাই না? বা আমরা কি বলি এ এস কে আর্টস, অ্যাটিটিউড, স্কিল এবং নলেজ। তো এই যে বিষয়গুলি যদি আপনারা জানেন তাহলে কি আপনাদের কোর্সটা করতে সুবিধা হবে এবং পরবর্তী পর্যায়ে আপনাদের কিন্তু সেইগুলি কাজে লাগবে। এবং যদি দেশের বাইরে যখন বিশেষ করে যাবেন দেখবেন যে ওরা কিন্তু এই সিলেবাস, আমরা তো এখন সিলেবাস বলবো না, আমরা বলবো সিএস, বা ওরা সিলেবাস বললো আপনারা এটাই দিবেন। ওরা কিন্তু সিলেবাসগুলো চায়, সিএস গুলো চায়। আপনি ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করলে বা কোথাও যদি জবে চান সেখানে, অথবা যদি আপনার হায়ার এডুকেশনে যদি এটা এক্সট্রা একটা অ্যাক্টিভিটিস যদি আপনি অ্যাড করেন তখন কিন্তু তারা সিলেবাসটা বা সিএসটা সম্পর্কে জানতে চাইবে। এবং আপনি যদি এটা সাবমিট করেন অবভিয়াসলি এখান থেকে কিন্তু কিছু কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে। তখন আপনি যদি বলতে না পারেন যে কম্পিটেন্সিস কি, ইউনিট কি, তখন সমস্যা না, লজ্জার বিষয়। তাছাড়া কি আপনার শিক্ষণটা ভালো হবে না, লার্নিং আউটকামটা ভালো হলো না, এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন থাকবে। তাহলে বুঝা গেছে সবাই? তাহলে আমরা পরবর্তী স্লাইডগুলি দেখে আলোচনা করে সবাই আমার সাথে থাকুন। আমরা এখন আলোচনা করব কিসের উপরে বলেন তো? এনএসডি প্লাম্বিং লেভেল 2, তাই না? আজকের সেশনটা আলোচনা করে কি হবে, আমরা এনএসডি যে সিএসটা আছে এই সিএস সম্পর্কে একটা ভালো ধারণা পাবো এবং সিএস সম্পর্কে আপনারা বলতে পারবেন এবং পরবর্তী এই কোর্স শেষে আপনারা সম্পূর্ণ সিএস অনুযায়ী কাজগুলো কি করতে পারবেন, তাই না? এই এনএসডি এর প্লাম্বিং লেভেল 2 এর যে সিএসটা আছে এর মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে? এখানে আমাদের যে প্লাম্বিং সেক্টরে যতগুলো কাজ আছে, তাই না, সেই বিষয়গুলো আমরা জানবো। কি জানবো? পাইপ এর জয়েন্ট সম্পর্কে জানবো, ফিক্সচারের ইনস্টলেশন সম্পর্কে জানবো, এবং আমরা এগুলি মেইনটেনেন্স এবং রিপেয়ারিং এর কাজ জানবো। আর পিছন থেকে আপনি বলেন আমরা কি কি জানবো এই প্লাম্বিং কোর্সের শেষে? বলেন, এই সিএস অনুযায়ী যদি আমরা কাজগুলি শিখি তাহলে আমরা কি কি জানবো? একদম পিছনে যিনি আছেন দাঁড়ান, বলেন কি কি শিখবো? আমরা কি কি শিখবো? এই সিএস কমপ্লিট করলে আমরা কি শিখবো? কে বলতে পারবেন? বলেন তো। আমরা ম্যাম জানবো হচ্ছে পাইপের ফিটিং কিভাবে করতে হইব, বা পানি সরবরাহ কিভাবে করতে হইব, টুলস মানে পাইপগুলো কিভাবে ফিটিং করতে হইব, এই সকল বিষয়গুলো আমরা এই ফিচারগুলি কিভাবে ইনস্টল করতে হবে জানবো, এবং এই কাজগুলি করার জন্য যে আমার যা যা সরঞ্জাম বা যা যা টুলস দরকার এই টুলগুলো জানবো। এবং এই সিএস এ আমাদের পরীক্ষা, ধন্যবাদ আপনি বলতে পারছেন, বসেন। এবং এই সিএস এর আমাদের কিভাবে পরীক্ষা পদ্ধতি হবে, হ্যাঁ, এই বিষয়গুলি কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, আমরা একটু মনোযোগ সহকারে শুনি সবাই।
বলেন না? এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? আচ্ছা, স্লাইডটা বন্ধ করে দিন। এখন কি এটা আসছে? দেখেন এটা কি দেখা যাচ্ছে? তাহলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের সংক্ষেপে হচ্ছে সিএস। তাহলে সিএসটা কি? এটা কিসের সিএস? এটা হচ্ছে প্লাম্বিং লেভেল 2 সিএস। আর হচ্ছে এটা কি কোন সেক্টরের অন্তর্ভুক্ত? এই দেখেন এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আছে, ঠিক আছে? এই যে প্লাম্বিং কোন সেক্টরের অন্তর্ভুক্ত? আর অ্যাসেসর আপনাদের এসে জিজ্ঞেস করবে কি যে আপনারা কিসের জন্য অ্যাসেসমেন্টে এসেছেন, তখন আপনাকে বলতে হবে আমরা প্লাম্বিং লেভেল 2 অ্যাসেসমেন্টের জন্য এসেছি। আচ্ছা, এখানে দেখেন এখানে কিছু লেভেলের বিষয় আছে, এটা আপনাদের জানার দরকার নাই। এখানে এটা যে বিষয়গুলো আছে এখানে দেখেন, এখানে আমরা কি আলোচনা করেছিলাম? জেনেরিক বিষয়গুলি বলছিলাম, তাই না? জেনেরিকে কি থাকবে আমাদের? কয়টা ইউনিট? জেনেরিক হচ্ছে কি একটা কম্পিটেন্সি, তাই না? এটাতে ইউনিট কয়টা? জেনেরিকে ইউনিট হচ্ছে 3টা। জেনেরিকে এই দেখেন এতটুকু অংশ দেখেন, ঠিক আছে? এই জেনেরিকে অংশ হচ্ছে কয়টা? 3টা। কি কি? Apply operation safety and health procedure in the workplace, communicating in the workplace or in environment. তাহলে আমাদের এখানে এটা কি জেনারিক কম্পিটেন্সি, তাই না? তাহলে জেনারিক কম্পিটেন্সিতে ইউনিট কয়টা? 3টা। এই যে এই বিষয়গুলো আমরা জানবো। এখানে অকুপেশনাল হেলথ এন্ড সেফটির যে ইউনিটটা আছে, এখানে দেখেন এই অকুপেশনাল হেলথ এন্ড সেফটির যে ইউনিটটা আছে, এই ইউনিটের আন্ডারে আমরা এটাকে একটা মডিউল ভাগ করে নেওয়া হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে কি ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট, আমাদের যে কর্ম পরিবেশ আছে না, আমরা যাই যখন কাজ করবো সেটা হচ্ছে কি আমাদের কর্ম পরিবেশ, তাই তো? এখন আমরা এই ওয়ার্কশপে কাজ করতেছি, তাহলে এটাই আমাদের কর্ম পরিবেশ। যখন আমি শুধু জবে যাবো সেটা আমার কর্ম পরিবেশ, তাই না? যদি আমি বিজনেস সেক্টরে যাই তাহলে সেইখানে আমি কাজ করবো, সেটাই আমার কর্ম পরিবেশ। তাহলে আমার ওই পরিবেশের নিরাপত্তা বিষয়ে আমরা জানবো। এই যে OSH এইটা একটা মডিউল করে নিছি আমরা। এখানে আমরা ওয়ার্ক প্লেস সম্পর্কে জানবো, আমাদের এখানে আমাদের নিরাপত্তার জন্য পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপি সম্পর্কে আমরা জানবো। OSH অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ এই বিষয়ে আমরা জানবো। আমরা এখানে হাউসকিপিং করা সম্পর্কে আমরা জানবো। হাউসকিপিং করতে হলে কোন রুলসগুলো ফলো করতে হয় সেই বিষয়গুলো জানবো। আমরা 6S যে হাউসকিপিং এর রুলস আছে সেই আলোকে আমরা কাজ করব। এবং এখানে আমরা ইমার্জেন্সি প্রসিডিউরগুলি সম্পর্কে জানবো, আমরা সেফটি সাইন সম্পর্কে জানবো, হ্যাজার্ড সম্পর্কে জানবো, হ্যাজার্ড কিভাবে মিটিগেট করা যায়, হ্যাজার্ড কিভাবে কন্ট্রোল করা যায়, হ্যাজার্ড কিভাবে আইডেন্টিফাই করা যায় সেই বিষয়গুলি জানবো, রিস্ক সম্পর্কে জানবো, অ্যাক্সিডেন্ট সম্পর্কে জানবো, ফার্স্ট এড সম্পর্কে জানবো, রিপোর্টিং করা শিখবো। তারপরে আর কিছু বিষয় মানে এমনিতে আসবে এটার সাথে, যেন আমাদের কর্ম পরিবেশটা ভালো রাখা যায়। তার জন্য কি ন্যাচারাল ডিজাস্টারের কিছু বিষয় আছে, তাই না? ন্যাচারাল ডিজাস্টারের কিছু বিষয় আছে, সেগুলো হচ্ছে যেমন ভূমিকম্প হতে পারে, তাই না? আমাদের দেশে কিন্তু ভূমিকম্প হয়েছে, আজকে হয়েছে টের পাই নাই আমি। বাংলাদেশে অল্প কিছু হয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু একটা ইমার্জেন্সি প্রসিডিউরের অন্তর্ভুক্ত কিন্তু এই বিষয়টা মাথায় রাখা উচিত, তাই না? তারপর আছে আপনার ফায়ার, আগুন লাগার মতো
দুর্ঘটনা আমাদের দেশে বড় বড় অগ্নিকাণ্ড এই আমার ইন্ডাস্ট্রি ওয়ার্ক প্লেসে কিন্তু হয়, তাই না? তাহলে এই আধুনিক বিষয়গুলো আমরা জানবো, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো আমাদের সম্পূর্ণ একটা মডিউল থাকবে। এরপর হচ্ছে কমিউনিকেট ইন দা ওয়ার্ক প্লেস। তাহলে এই যে আমাদের কি কাজ করার জন্য আমাকে কি কমিউনিকেশন করতে হবে না? এখানে কমিউনিকেশনের জন্য আমাদের অনেকগুলি একটা মডিউল আছে। এই কমিউনিকেশন এবং ওয়ার্কিং এ টিম এনভায়রনমেন্ট, এটা আমাদের একটা মডিউল আমরা করে নিছি। এটা হচ্ছে সফট স্কিল। ওইটা যখন আমরা করে নিলাম অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এটা করে নিছি কি ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট, তাই না? ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টের আন্ডারে আমরা এই বিষয়গুলি জানবো যেগুলি বললাম, তাই না? আর হচ্ছে যে কমিউনিকেট ইন দা ওয়ার্ক প্লেস, ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট, এইটাকে আমরা একটা মডিউলে নিয়ে নিলাম, সেটা হচ্ছে সফট স্কিল। তো এই বিষয়গুলি আরো পরে বিস্তারিত আলোচনা হবে। এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা পরের স্টেজে যাই, পরে থাকবে। এখন আমি যে বিষয়টা আলোচনা করব একটু খেয়াল করি আমরা। কি দেখা যাচ্ছে পিছন থেকে? বলেন একজন, চার চার বলেন, একজন বলেন চার। Working the construction sector, industry, drawing এখন দেখেন এখান থেকে আমরা কি বলছি, আমাদের এটা প্ল্যানিংটা কোন সেক্টর অন্তর্ভুক্ত? তাহলে আমাদের যেহেতু আমরা কনস্ট্রাকশন সেক্টরের অন্তর্ভুক্ত, তাহলে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে হলে কি কি লাগবে সেই বিষয়গুলি আমাদের জানতে হবে, তাই না? এখানে আমরা কনস্ট্রাকশনের কিছু রুলস রেগুলেশন জানবো, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সম্পর্কে জানবো, বিল্ডিং এর যে টার্মিনোলজি যেগুলি আছে সেই বিষয়ে আমরা জানবো, এবং আমাদের কি করতে হবে ড্রয়িং অনুযায়ী আমাদের কাজগুলি করতে হয়। আমরা ড্রয়িং সম্পর্কে জানবো, স্পেসিফিকেশনগুলি জানবো, এবং এইগুলি করতে গেলে যে আমাদের কাজগুলি করতে গেলে কিছু ক্যালকুলেশনের বিষয় আছে না, মেজারমেন্ট ক্যালকুলেশনের বিষয়গুলো আমরা এই সেক্টর স্পেসিফিক যে কম্পিটেন্সিটা আছে এই দুইটা ইউনিটের মধ্যে আমরা জানবো। বুঝা গেছে? এখানে একটা কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা পরের ইউনিটে যাই, পরের কম্পিটেন্সিতে যাই। তাহলে আমরা কয়টা ইউনিট আলোচনা করলাম? পাঁচটা। তাহলে আমাদের টোটাল ইউনিট হচ্ছে 12টা। তাহলে তো আমাদের আর কয়টা ইউনিট আছে? 6টা। 5 সাথে 12। তাহলে দেখেন এখন এই যে এইটা হচ্ছে আমাদের আমরা বলি এখানে অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। এটা কি আছে? অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি, তাই না? এটাকে দেখেন যে আমরা অনেক সময় কোর কম্পিটেন্সি, কোর মানে কি একদম আমার মূল, তাই না? এটা হচ্ছে আমার মূল। প্রত্যেকটা অকুপেশনে কি জেনারিক বিষয়গুলো আছে, কিন্তু আপনি যখন প্লাম্বিং এর প্রশিক্ষণ নেবেন তাহলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে? এখন দেখেন আমাদের এখানে আছে আমরা অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সিতে বলেন আপনারা কি বলতে চান, বলেন শুনি। হ্যাঁ, আমি ইউনিটটা একটু বলি। পাওয়ার টুলসটা যখন আলোচনা করব তখন একটু আগে আমরা সিরিজটা একটু দেখে যাই, ঠিক আছে? আগে আমরা একটু সিরিজটা দেখে যাই, তারপর আমি আপনার প্রশ্নটার উত্তর দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে 6 নম্বর পয়েন্ট একদিন বলেন তো পিছন থেকে। Use hand tools and power tools. ইউজ হ্যান্ড টুলস এন্ড পাওয়ার টুলস। যেমন দেখেন আমি বললো কি ইউজ হ্যান্ড টুলস এন্ড পাওয়ার টুলস। হ্যান্ড যখন বলতেছে তখন বলতেছি আমার নিজের শক্তি ব্যবহার করতে হবে, তাই না? হ্যান্ড আমার নিজের শক্তি ব্যবহার করতে হবে, এটা হলো হ্যান্ড। আর পাওয়ার কি? পাওয়ার হচ্ছে কি শক্তি। যেমন আমরা বিদ্যুৎ শক্তি দিয়ে
করি সূর্য। ড্রিল মেশিন ব্যবহার করি ড্রিল মেশিন, গ্রাইন্ডিং গ্রাইন্ডিং মেশিন। মেশিন ব্যবহার করি তাই না জি ম্যাম। আবার মেকানিক্যাল শক্তি ব্যবহার করে আমরা ব্যান্ডিং করি তাই না হাইড্রোলিক শক্তি ব্যবহার করে আমরা কোনো একটা কাজ করি এই যে আমার নিজের শক্তি ছাড়া অন্য শক্তির সাহায্যে আমি যেই টুলসগুলি কাজ করব বা পরিচালনা করব সেগুলোই হচ্ছে পাওয়ার টুলস বুঝা গেছে কার ছিল প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা তাহলে কি বলছি বলেন তো কি বলছি বলেন And also use tool, use hand tools. এটা হচ্ছে যেটা আমাদের হাতের শক্তি মাধ্যমে যেটা করতে হয়। আর পাওয়ার টুলস এটা হচ্ছে যেমন এই বিদ্যুতের সাহায্যে যেটা করতে হয়, যেমন ড্রিল মেশিন এবং গ্রাইন্ডিং মেশিন হ্যাঁ আচ্ছা এখন এই আলোচনাগুলি কিন্তু আপনার কোশ্চেন করলে কিন্তু আলোচনাগুলি চলে আসবে ঠিক আছে ধন্যবাদ আপনাকে বসে এইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকবে ঠিক আছে এইখান থেকে টুলসের উপরে অনেক প্রশ্ন থাকবে ঠিক আছে আমরা তো পরবর্তী পর্যায়ে আর আলোচনা করব এখন হচ্ছে কি এখন পয়েন্ট থেকে পয়েন্ট 7 নাম্বারটাকে বলেন এখানে আমরা কি বুঝতেছি ইনস্টল করা মানে কি শুধু একটা ইনস্টল করতে হবে স্থাপন করতে হবে তাই না এই ইনস্টল করার জন্য আমাকে কি করতে হবে পাইপটাকে ফেব্রিকেট করতে কাটা পাইপটাকে কাটতে হবে এবং প্রিপেয়ার করতে হবে ঠিক আছে একটা পাইপে ইনস্টল করার জন্য আমাকে পাইপটা কাটতে হবে এবং তৈরি করতে হবে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো ঠিক আছে এরপরে 8 নম্বর পয়েন্টকে বলেন তাইলে আগে আমরা 7 নম্বর কি করে আসছি পাইপ কাটা আছে তারপরে তৈরি করা হয়েছে এরপরে আমরা কি করতেছি জয়েন্ট আচ্ছা 9 নম্বর পয়েন্টে পড়তে বলেন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাই এইটা কেন করতেছি আমরা ওয়্যারিং করা একটা কথা বলি না ওয়্যারিং করা একটা কি হচ্ছে একটা হলো কনসিল মানে কি কনসিলের শাব্দিক অর্থ হচ্ছে কি লুকানো তাই না কনসিলের শাব্দিক অর্থ হচ্ছে লুকানো আর যেটা সারফেস এটা কি সারফেস তাই না সেটা সারফেস এখন এইটা কি আমার দেয়াল সারফেস এই সারফেসের উপরে এই যে পাইপটা তাহলে কি দেখা যাচ্ছে না তাহলে এই যে সারফেসের উপরে এই ক্লাম দিয়ে পাইপটা স্থাপন করছি এটা হচ্ছে সারফেস ওয়্যারিং আর এই পাইপটা যখন আমি দেয়ালের ভিতরে ঢুকাই দিব সেটা হলো কি কনসিল ওয়্যারিং এই যে কাজগুলি করার যে প্রক্রিয়া কনসিল করার যে প্রক্রিয়া এই বিষয়টাই হচ্ছে পেনিট্রেশন পেনিট্রেশন আমি আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদের সবাই উপরের দিকে তাকান তাকাইছেন দেখা গেছে কি আমাদের ইলেকট্রিক লাইনগুলি দেওয়ার জন্য সারফেসে উপরে ওয়্যারিং করা হয়েছে তাই না আমরা প্লাম্বিংও ঠিক এইভাবে যদি সারফেস ওয়্যারিং করতে চাই এইভাবে করতে হবে ঠিক আছে তাহলে সারফেসে করতে হবে আরেকটু দেখেন আমার হাতের ডান দিকে তাকান সবাই ডান দিকে দেখেন আমার হাতের ডান আমার হাতের ডান তাহলে দেখেন এই যে সুইচ বোর্ডটা আছে না সুইচ বোর্ডটা উপরে কি আমরা কোনো পাইপ দেখতে পাচ্ছি কিন্তু পাইপ তো আসছে কানেকশন তো আসছে এই যে লুকানো আছে আমরা দেখতে পাচ্ছি না এই অংশটা হচ্ছে কনসিল এরপরে আমার উপরে কিন্তু পাইপটা দেখা যাচ্ছে তাই না তাহলে ওই অংশটা হলো সারফেস কথা বোঝা গেছে হ্যাঁ এখন এই যে কনসিল করার জন্য এখানে কি আছে যে পারসন কাটিং এন্ড পেনিট্রেশন ফর প্লাম্বিং ওয়ার্ক এখন এই যে দেয়ালটা আমরা কাটবো কেটে পাইপটা স্থাপন করব করে আবার এটাকে আগের মতো যে প্লাস্টার করে ঢেকে দিব এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা হলো পেনিট্রেশন পিছন থেকে বলেন তো পেনিট্রেশনটা কি বললাম আমি দুইটি পাইপ ধরো স্থানে কত পরিমাণ ভিতরে ঢুকে একটা পাইপ কত দিয়ে ওই স্থানকে বলে পেনিট্রেশন ওই স্থানকে বলে পেনিট্রেশন আরেকটা বলতে কি বলা হয়েছে উনি যে বলতে কি ঠিক আছে কে বলতে পারবেন
ম্যাম বলেছি কোনটা বলেন। এখানে পাইপ হচ্ছে ম্যাম এই যে একটা হচ্ছে আপনার পাইপ ভিতরে দিয়া মানে ভিতরে দিয়া যখন ড্রিল মেশিন দিয়া কাইটা মানে ইট কাইটা পরে গ্রাইন্ডিং মেশিন দিয়া কাইটা ভিতর দিয়া পাইপ দিয়া একটা ফিটিং করা ওইটা হচ্ছে আপনার এই পেনিট্রেশন আর আরেকটা হচ্ছে বাহির দিয়া যেটা দেয় ওইটা হচ্ছে আপনার এই সাবিক। তো কনসিল করার জন্য আপনার কথা ঠিক আছে, জয়েন করবো আমরা। জয়েন করা হলো স্থাপন যে করার ওয়ালের ভিতরে স্থাপন করার যে পদ্ধতিটা সেটাই হচ্ছে পেনিট্রেশন। বুঝাতে পারছি আমি? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদেরকে এই কাজটা আমরা শিখবো। এখন হচ্ছে ইনস্টল ওয়াটার সাপ্লাই এন্ড ওয়েস্ট ওয়াটার পাইপলাইন। ইনস্টল ওয়াটার সাপ্লাই এন্ড ওয়েস্ট ওয়াটার পাইপলাইন মানে বিশুদ্ধ পানি সরবরাহ করব, আবার সেই পানিটা ব্যবহার করবো হলে কি ওয়েস্ট ওয়াটার হয়ে যাবে, তাই না? এই ওয়েস্ট ওয়াটারটাকে নিষ্কাশনের জন্য এই সিস্টেমটা আমরা শিখব। ঠিক আছে? তারপর হচ্ছে কি ইনস্টল প্লাম্বিং ফিচার। এখানে ফিচারগুলো কি, যেমন আমরা সবাই চিনি, হয়তো নাম জানতাম না, যেমন কমর, লং পেন, বেসিন, সিঙ্ক, এই জিনিসগুলো আমরা দেখছি না সবাই? এইগুলিকে বলা হয় ফিচার। পরবর্তী পর্যায়ে আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে? এই ফিচারগুলি আমরা ইনস্টলেশন শিখব। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি এই যে আমরা যাবতীয় কাজগুলি করলাম, এই কাজগুলো আমরা মেইনটেইন করা শিখবো। এই সার্ভিস যে প্লাম্বিং সার্ভিসটা আছে, সিস্টেমটা আছে, এখানে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমরা মেইনটেইন করতে পারবো। সমস্যাগুলি কি, দেখবেন যে বাগানের একটা গেট বাল্বের কাছে পানি পড়তেছে, এটা একটা সমস্যা, এটা আমরা আগামী দিনে ঠিক করে ফেলবো। ঠিক আছে? তারপর মনে করেন যে বাসায় আপনি ফসেট, এতদিন আমরা কল বলছি না, এখন আর আমরা কল করবো না, এগুলিকে বলা হয় ফসেট। এগুলো আমরা বিস্তারিত পরে জানবো। তো অনেক সময় কি পানি পড়ে না, কলে টিপ টিপ করে ফসেটে পানি পড়ে, এইটা কি একটা ত্রুটি না? এই ধরনের ত্রুটিগুলি মেইনটেনেন্সগুলি আমরা শিখবো। আবার বেসিনের মধ্যে কি পানি আটকায় থাকে না, এইটার মেইনটেনেন্সগুলি আমরা শিখবো। কমনে কি অনেক সময় ফ্লাশ হয় না ভালো করে, সমস্যাগুলো হয় না, এই ধরনের সমস্যাগুলি আমরা শিখবো। ঠিক আছে? তাহলে আমরা কি করবো, আমরা মেইনটেনেন্সের কাজগুলি করতে পারবো। এতটুকু বুঝা গেছে? আচ্ছা, কার কোনো সমস্যা আছে? আচ্ছা, একজন এই 6 থেকে 12 পর্যন্ত বলেন তো। Use hand tools and power tools. Fabricate and prepare pipes for installation. Make pipe joints. Perform cutting and penetration for plumbing or install water supply and wastewater pipeline. Install plumbing fixtures. Maintain and service plumbing works. তাহলে আমাদের মেইন কি এই কাজগুলি আমরা এই 4 মাসে বসেন। ধন্যবাদ, ভালো বলছেন। তাহলে এখন দেখেন এই বিষয়গুলো আমরা জানলাম। এখন এখান থেকে দেখেন আমাদের প্রথমে কি ছিল, জেনেরিক, তাই না? জেনেরিক কম্পিটেন্সিতে আমরা কি শিখবো, এখানে হলো সিএস অনুযায়ী, কিন্তু একটু কাজ শুনেন, এখানে হচ্ছে সিএস অনুযায়ী বলতেছি, কিন্তু আমরা সিএস এর সাথে মার্চ করে আরো কিছু বিষয় জানা দরকার। দেশে এবং বিদেশে কাজ করার জন্য আরো কিছু বিষয় জানা দরকার। তার জন্য এই সিএস এর বাহিরেও অনেকগুলো পয়েন্ট বলছি, আপনারা শুনেছেন, এবং এগুলি পরবর্তী পর্যায়ে আরো বিস্তারিত আলোচনা হবে। বুঝা গেছে? তো ওই যে বললাম মডিউল ভাগ করে নিছি। এখন সিএসসি কি আছে আমরা একটু দেখে নিই। দেখেন, অ্যাপ্লাই অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, যেমন OSH পূর্ণরূপ কি, অথবা অপশন দেওয়া থাকবে, সঠিক বানানটা লিখতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতেছি, আইডেন্টিফাই OSH পলিসিস অ্যান্ড প্রসিডিউর, ফলো OSH procedure, report hazard and risks, respond to emergencies, maintain personal well-being. তাহলে আমি যখন বলছি আরো অনেক কথা বলছি না? জি ম্যাম। জি।
আমি যখন ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্ট অকুপেশনাল হেলথ এন্ড সেফটির কথা বলছি তখন কি এই 5টা পয়েন্টের বেশি আরো কথা বলা হয়েছে না? এখন আপনারা এতটুকু শিখলেও পারেন আর ওইটা শিখলে কি হবে? আপনি দেশে বিদেশে নিজের ব্যক্তিগতভাবে বিজনেস করতে গেলেও আপনার এই সেক্টরে এই ইউনিটে আর কিছু জানার বাকি থাকবে না। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপরে আছে কি কমিউনিকেট ইন দ্য ওয়ার্কপ্লেস। এটা একজন বলেন। receive verbal instructions, হ্যাঁ বলেন, আপনি সবাই একটু শুনেন তাহলে একটু। তারপর হচ্ছে interpret verbal and written information instruction, convey instruction using verbal and written forms of communication, complete written documents, participate in the workplace meeting and discussion. তাহলে এই ইউনিটে আমরা কি কি শিখবো? আমরা কমিউনিকেশনের বিষয়গুলো শিখবো, তাই না? বারবার রিসিভ, বারবার ইনস্ট্রাকশন। আপনি যখন কোথাও কাজ করতে যাবেন তাহলে কি আপনাকে মৌখিকভাবে নির্দেশনা দিবে, তাই না? এই বিষয়গুলো শিখবো। তারপরে কি ইন্টারপ্রেট ভার্বাল এন্ড রিটেন ইনফরমেশন ইনস্ট্রাকশন। তারপরে কি কনভে ইনস্ট্রাকশন ইউজিং ভার্বাল এন্ড রিটেন ফর্মস অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের যে শ্রেণী বিভাগগুলো আছে, ফর্ম কি শ্রেণী বিভাগ, তাই না? এরপর আমরা কিভাবে রিটেন কমপ্লিট করবো, রিটেন ডকুমেন্ট কিভাবে করবো সেই বিষয়গুলি জানবো। হ্যাঁ, ডকুমেন্টেশনে এখানে কেন আসছে? রিটেন আমাদের কিছু ডিমান্ড দিতে হবে বা রিপোর্ট দিতে হবে, একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, এর জন্য হচ্ছে রিটেন ডকুমেন্টেশন। বুঝা গেছে? এরপর হচ্ছে কি পার্টিসিপেট ইন দ্য ওয়ার্কপ্লেস মিটিং এন্ড ডিসকাশন। তাহলে এর মধ্যে আমাদের কিছু মেথড অবলম্বন করতে হবে না? তো এই ইউনিটটাতে আমরা এই বিষয়গুলি জানবো, ঠিক আছে? যেমন কমিউনিকেশনের কি ফর্মসগুলো কি 3টা। এখান থেকে একটা প্রশ্ন দেয়, কমিউনিকেশনের কত প্রকার বা ফর্মস কি 3টা, ভার্বাল, নন ভার্বাল, রিটেন। এখানে বিস্তর আলোচনা আছে, সেগুলি আমরা পরবর্তী পর্যায়ে জানবো। এরপর দেখেন আরেকজন বলেন ওয়ার্কিং এ টিম এনভায়রনমেন্ট। কে বলবেন? Define team role and scope. Identify individual role and responsibility. Participate in team discussion or as a team member. ঠিক আছে, তাহলে এই যে দেখেন এই 2টা ইউনিটের জন্য কি আমাদের সফট স্কিল বিষয়ের জন্য সফট স্কিলটা রাখা হয়েছে, মানে সফট স্কিলটা আমরা ডিটেইলস জানবো। এই 2টা বিষয়ের জন্য আমরা কি সফট স্কিলের বিষয়গুলো জানবো। এখন এইটার আবার আমরা যাচ্ছি কোথায়? সেক্টরে, তাই না? সেক্টরে। সেক্টরে আমরা কি কি জানবো? কে বলবেন? Describe the organizational structure within the sector. Identify processes and procedures. Identify tools, equipment and materials. Identify workplace requirements. Organize all work plan. OSS. তাহলে দেখেন আমরা কোথায় কাজ করতেছি? কনস্ট্রাকশন সেক্টরে, তাই না? তাহলে আমরা অর্গানাইজেশনের একটা আমরা যে সেক্টরে কাজ করব, যে অর্গানাইজেশনে কাজ করব, সেটার কি একটা স্ট্রাকচার থাকবে না? সেই স্ট্রাকচারতে আমরা কাজ করব কিভাবে? অর্গানাইজেশনে কি আমার একজন সুপিরিয়র, কি আমার একজন ইঞ্জিনিয়ার থাকবে, চিফ ইঞ্জিনিয়ার থাকবে, তারপরে কি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে কি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপর সুপারভাইজার, তারপরে কি আমি এজ এ প্লাম্বার কাজ করবো, তাই না? আবার আমি যে এই কেন আসলাম, তা আমার সাথে আবার কে আছে? আরো আমার হেল্পার টেকনিশিয়ান আছে। আবার আমি যে প্লাম্বিং এ কাজ করবো, আমার সাথে রাজের মেশিনের লোক থাকবে না, টাইলসের টেকনিশিয়ান থাকবে না, ইলেকট্রিক্যালে থাকবে না। তাহলে এই যে আমার যে অর্গানাইজেশনাল যে স্ট্রাকচারটা আছে, এই সেক্টরে সবাইকে সমন্বয় করে কি আমাকে কাজটা উঠাই নিয়ে আসতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে কি অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা আমার জানা
দরকার না? এবার কি আছে আইডেন্টিফাই প্রসেস এন্ড প্রসিডিউর, এগুলি আমরা পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে বিস্তারিতভাবে জানবো। আমাদের এখানে কি কিছু টুলস ইকুইপমেন্ট ব্যবহার করতে হবে না? কনস্ট্রাকশন সেক্টরে কিছু টুলস ইকুইপমেন্ট আমাদের ব্যবহার করতে, সেই বিষয়ে আমরা জানবো। তারপরে কি ওয়ার্ক প্লেসের যে রিকোয়ারমেন্টসগুলো আছে, চাহিদাগুলো কি আছে, সেগুলি আমরা আইডেন্টিফাই করতে পারবো। তারপরে কি আছে আমার কাজের ওয়ার্কলোড মানে কি কাজের স্ট্রেস, তাই না? কাজের লোড, আমি কতটুকু কিভাবে আমার যে কাজগুলো আছে অর্গানাইজ করা, কি আমার যে কাজের পরিমাণটা আছে সেটাকে আমি কিভাবে অর্গানাইজ করব, কথা বোঝা গেছে? সেই বিষয়গুলো আমরা জানি। আর কি সব সময় কি আমরা প্রতিটা ইউনিটে কি অকুপেশনাল হেলথ এন্ড সেফটি বিষয়গুলো লক্ষ্য রাখবো, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অবশ্যই অনুসরণ করবো। বুঝা গেছে? আচ্ছা, এরপরে এই অংশটা কেউ বলেন। Identify information from manuals, identify drawing and specification, interpret drawing and specification, store manuals. আচ্ছা, আইডেন্টিফাই ইনফরমেশন ফ্রম ম্যানুয়ালস, আমাদের কি একটা ম্যানুয়াল থাকে না? সেই ম্যানুয়ালের ইনফরমেশনগুলো আমরা নিতে পারলাম কিনা, ঠিক আছে? তাই আপনি বলেন, এই অংশটা বলেন। ইন্টারপ্রেট ড্রয়িংস এন্ড স্পেসিফিকেশন ইন কনস্ট্রাকশন ম্যানুয়ালস, এটার আন্ডারে 4টা পয়েন্ট আছে, বলেন। আপনাদের দুজনের মধ্যে একজন বলেন, আলমগীর। আর আলমগীরের পাশে কি নাম, কি বলেন? আমি, হ্যাঁ বলেন। Identify information for manuals, identify drawing and specification, interpret drawing and specification, and store manuals. এই শব্দগুলি থেকে আমরা মোটামুটি একটা বুঝতে পারতেছি যে কি বিষয়টা হবে, তাই না? যে আমরা কি ড্রয়িংগুলো এবং স্পেসিফিকেশনটা আইডেন্টিফাই করতে পারবো, আমরা ড্রয়িংটার সাথে কি ইন্টারপ্রেট করতে পারবো, তাই না? স্পেসিফিকেশনগুলি স্টোর ম্যানুয়াল কি ওই ম্যানুয়াল অনুযায়ী আমরা কাজগুলো করতে পারবো। এখন দেখেন এখানে এটা আমরা কোথায় চলে আসলাম? সেক্টর স্পেসিফিক অকুপেশনাল চলে আসলাম না? কোথায় আসলাম? তার মধ্যে সেক্টর শেষ, এটা আমাদের কোর কম্পিটেন্সি, তাই না? আমরা একটু মনোযোগ সহকারে দেখি, এটা আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এটাকে বলেন একটু কি লেখা আছে? Job competency, select tools, use and tools, use of power tools, basic, Preventive. Maintenance, workplace, cleaner, clean light and store tools. তাহলে যে আমরা যখন সিএসটা বের করছিলাম, তাই না? আমাদের পিছন থেকে একজনের খুব আগ্রহ ছিল পাওয়ার টুল সম্পর্কে জানা, তাই না? তাহলে হ্যাঁ, তাহলে দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে সবই জানতে পারবো, তাই না? তাহলে আমরা সিলেক্ট টুলস, আমরা টুলস কি কি লাগবে সেটা নির্বাচন করতে পারবো। আমরা হ্যান্ড টুলস ব্যবহার করতে পারবো, আমরা পাওয়ার টুলস ব্যবহার করতে পারবো, আমরা এই টুলসগুলি মেইনটেনেন্স, প্রিভেন্টিভ মেইনটেনেন্স করতে পারবো, এবং আমরা এই ওয়ার্ক প্লেসটা ক্লিন করে ইনস্টল করতে পারবো। তাহলে টুলসের বিষয় কিন্তু আমরা বিস্তারিত বিষয়গুলো জানবো। এখন আপনি আবার দাঁড়ান, বলেন এই ইউজ হ্যান্ড টুলস এন্ড পাওয়ার টুলস এর আলোকে আমরা কি কি শিখবো, বলেন। বসির বলেন, সমস্যা নেই, বসির। ইউজ হ্যান্ড টুলস, হ্যাঁ না দেখেই বলেন, সমস্যা নেই। হ্যান্ড টুলস বলতে ম্যাম যেটা আমরা হাত দিয়ে ব্যবহার করবো, ড্রিল মেশিন এগুলো কাটা যায় হাত দিয়ে কাটা। না, আপনি হ্যামার সব, তারপরে যে লোহা প্যারা, কাটিং গ্লাস। এই যে আমাদের জানার আগ্রহ, এটা আমরা এই ইউনিট থেকে শিখবো, ঠিক আছে? আমাদের যে ইউজ বসেন, আমাদের যে জানার আগ্রহ, আমরা এই যে একটা ইউনিট আছে আমাদের ইউজ হ্যান্ড টুলস এন্ড পাওয়ার টুলস, এই ইউনিট থেকে আমরা শিখবো কি সিলেক্ট টুলস, ইউজ হ্যান্ড টুলস, ইউজ পাওয়ার টুলস, পারফর্ম বেসিক প্রিভেন্টিভ মেইনটেনেন্স and maintain workplace cleanliness
and store tools. তাহলে টুলস সম্পর্কে আমাদের কোনো কিছু জানা বাকি থাকবে না, ঠিক আছে? এখন দেখেন এই অংশটা কি আছে? Fabricate and prepare pipes for বলেন, পিছন থেকে আপনি বলেন। Fabricate and prepare pipes for installation. হ্যাঁ, Practice OSH, correct tools, equipment and materials. Cut pipes, cut threads, maintain workplace, cleanliness and store tools. তাহলে সবসময় আমরা দেখতেছি কি প্রত্যেকটা ইউনিটে কি থাকতেছে, আমাদের সেফটির বিষয়গুলো থাকতেছে এবং হাউসকিপিং এর বিষয়টা থাকতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরের অংশটা পড়েন কেউ, পরের ইউনিটটা। cutting and penetration for plumbing work. Cut wall and layout, pipe, maintain, workplace, clean lines, and store tools. বুঝা গেছে? আমরা কি অকুপেশনাল হেলথ এন্ড সেফটি প্র্যাকটিস করব? কাট ওয়াল এন্ড ফ্লোর, লেআউট, পাইপ, মেইনটেইন ওয়ার্কপ্লেস, ক্লিননেস এন্ড স্টোর টুলস। এইখান থেকে এগুলি থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকবে যে আপনাদের যখন অ্যাসেসমেন্ট হবে ফাইনাল, তখন কিন্তু অ্যাসেসরের সাথে যে আপনারা সেফটি মেনটেন করতেছেন কিনা, পিপি গুলো পরিধান করতেছেন কিনা এবং সঠিকভাবে হাউসকিপিং করতেছেন কিনা, কথা বোঝা গেছে? তার জন্য দেখেন প্রত্যেকটা ইউনিটে কিন্তু শুরু থেকে আপনার সেফটির কথা বলা হচ্ছে এবং লাস্টে কি হাউসকিপিং এর কথা বলা হচ্ছে প্রত্যেকটা ইউনিটে। আচ্ছা, তারপরে এটা আমরা কি পড়লাম, তাই না? তারপরে কি আমরা আছে ইনস্টল ওয়াটার সাপ্লাই এন্ড ওয়েস্ট ওয়াটার পাইপলাইন। এখানে আমরা কি করব? প্র্যাকটিস OSH, কালেক্ট টুলস, ইকুইপমেন্ট এন্ড ম্যাটেরিয়ালস, কাট থ্রেড, আমরা থ্রেডটা শিখব, ফিক্স জয়েন্টস এন্ড ফিটিংস ফর পাইপ, আমরা জয়েন্ট তৈরি করব ফিটিংসের সাহায্যে, পাইপ এবং ফিটিংসের মাধ্যমে আমরা জয়েন্ট তৈরি করব, আমরা পাইপ ইনস্টল করতে পারবো, ইনস্টল পাইপ, মেইনটেইন ওয়ার্কপ্লেস, ক্লিননেস এন্ড স্টোর টুলস। বুঝা গেছে? আচ্ছা, পরের অংশটা কেউ পড়ে, ইনস্টল প্লাম্বিং ফিক্সার। Practice OSS, collect tools, equipment and materials, install fixtures, maintain workplace and cleanliness, and store tools. আচ্ছা, এখানে একটু জয়েন্টের কথা বলে আসি। আমরা এই জয়েন্ট যখন শিখবো, যাবতীয় জয়েন্ট শিখবো, ঠিক আছে? যত ফিটিংস আছে, এলবো, টি, ক্রস, রিডিউসার, প্লাগ, ক্যাপ, যত রকমের ফিটিংস আছে শিখবো। এবং আমাদের ফিক্সারের কথা বলছি, যেমন কমোড, লং প্যান, বেসিক, সিট, এই ফিক্সারগুলো আমরা শিখবো। এরপরে কি আছে? মেইনটেইন এন্ড সার্ভিস প্লাম্বিং। যখন আমরা ফিক্সারগুলি ইনস্টল করব, যখন আমরা পাইপগুলি ইনস্টল করব, তখনই আমরা প্রত্যেকটা ধাপে ধাপে কোথায় প্রবলেমগুলি হতে পারে এবং কিভাবে প্রবলেমগুলি সলভ করা যায় সেই বিষয়গুলো জানব, ঠিক আছে? তাহলে আমরা কয়টা আলোচনা করলাম? 3টা কম্পিটেন্সিস, জেনেরিক কম্পিটেন্সিস, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সিস এবং অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি সম্পর্কে জানলাম এবং 12টা ইউনিট সম্পর্কে জানলাম। এ পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে? এরপরে এগুলো আবার বিস্তারিত আছে, ঠিক আছে? তো আগামীতে আমাদের হাতে সবকিছু এসে পৌঁছালে আপনাদেরকে সিএস, সিবিএলএম এই সব কিছু আমরা দিয়ে দিব। এইটার হার্ড কপি আপনাদের হাতে থাকবে, ঠিক আছে? এটা হার্ড কপি আপনাদের হাতে থাকবে। এক এক গ্লাস একটু দেখেন, ডিসপ্লেতে একটু দেখেন এখানে আমাদের কি কি বিষয় আমরা ব্যবহার করব, ম্যাটেরিয়ালস কি ব্যবহার করব, টুলস আমরা কি ব্যবহার করব, কিভাবে অ্যাসেসমেন্ট হবে, সমস্ত বিষয়গুলি এখানে এই সিএস এ অন্তর্ভুক্ত আছে। আপনাদের কার কোনো প্রশ্ন আছে? এগুলো কি আমরা প্রিন্ট দিয়ে দিব নাকি? না, আপনাদেরকে হার্ড কপি আমরা দিয়ে দিব।
তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলেন তো? CS. কি কি শিখলাম? তারপরে Sector-specific competencies, occupational Generic specific. specific competencies, Occupational specific unit. ইউনিট এবং ইউনিটের আন্ডারে কি কি বিষয়গুলো আমরা জানবো সেই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারছি। আচ্ছা, এখন বলেন তো সিএস কি? সিএস এ কয়টা কম্পিটেন্সিস আছে? জেনেরিক কম্পিটেন্সিতে কয়টা ইউনিট আছে? 12টা। জেনেরিক Genetic pass. জেনেরিক তিনটা। কে বলছে তিনটা? ওনার জন্য একটা হাততালি দিন সবাই। তারপর আমরা কি জানছি সেক্টর স্পেসিফিক, তাই না? সেক্টর স্পেসিফিকে কয়টা ইউনিট? 2টা। কে বলছে দুইটা? সেক্টর স্পেসিফিকে কয়টা? 2টা। ওনার জন্য একটু হাততালি দেন। আচ্ছা, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি তো কয়টা? 4টা। এটা ভালো। তাহলে মোট আমাদের 12টা ইউনিট। 12টা ইউনিট আপনার প্রতিদিন এসে এই এটা দেখবেন, ঠিক আছে? 4টা দেখবেন। জেনারিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। এখানে আমাদের ওই যে আমাদের প্রথমে মডিউল ভাগ করেছি, কম্পিটেন্সি গুলো মনে রাখবেন, ঠিক আছে? আর আমরা তো অনেক কিছু শিখাচ্ছি। আর শুনেন, এখন অপশন আপনাদের কাছে। আমাদের সিএস দেখা দিলাম, ঠিক আছে? সিএস হচ্ছে কি 3টা কম্পিটেন্সিস আর ইউনিট হচ্ছে 12টা। আর আমরা যে মডিউল ভাগ করছি, দেখা যাচ্ছে যে ওই ফার্স্ট মডিউলে আমাদের প্রায় 10টার মতন জব করতে হবে। আর থিওরির তো কোনো সীমা নাই, অনেক কিছু শিখতে হবে। আপনারা কি বেশি শিখতে চান নাকি এই শুধু এইগুলি শিখাই দিন? বেশি শিখতে হলে আপনাদেরকে সেভাবে আমার সাথে সহযোগিতা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা চেষ্টা করবো সেইভাবে আপনাদেরকে শেখানোর জন্য। এখন বলুন যে ম্যাডাম আপনাদেরকে দিছে এগুলি আপনি এত বেশি শিখান কেন? কেন শিখায়? কারণ হচ্ছে আমার যে স্টুডেন্ট আছে, আমার শিক্ষকতা পেশায় আমি 2001 সাল থেকে, এটা কি সাল? মানে আমার শিক্ষকতা হ্যাঁ 2 যুগের বেশি হয়ে যাচ্ছে। তাহলে মনে করেন যে এখন 24 শেষ হয়ে গেছে না? 25-এ চলে আসবে। তাহলে এখন আমার অনেক স্টুডেন্ট পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে। হ্যাঁ, ইউরোপে আছে, আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ডে আছে, মালয়েশিয়া আছে, মিডল ইস্ট আছে। আমাদের কিন্তু একটা পেজ আছে, অ্যালুমিনার একটা পেজ আছে, গ্রুপ আছে, আপনারা সবাই অ্যাড হয়ে যাবেন। দেখবেন যে ওরা ওই মেসেজগুলি দেয়। ইদানিং আমাদের আপনাদের যে অ্যাসেটের ফার্স্ট বেস মাহমুদুল বিল্লাল, ও কিন্তু ওই রাশিয়াতে আছে, প্লাম্বিং সেক্টরে কাজ করতেছে, ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে? তো ওরা বলছে ম্যাডাম আমরা তো এইদিন শিখে আসছি, এখন থেকে এইভাবে, ঠিক আছে? আমরা তো যেভাবে দেখে আসছি, এখন তো এইভাবে এইভাবে। এখন ওদের কাছ থেকে তো কিছু কিছু বিষয় জানি। এখন সব কিছু আমার হাতের কাছে অত ভালোভাবে প্র্যাকটিস না করাতে পারলেও, মালমেটেরিয়ালসের সর্বদা সবকিছু প্র্যাকটিস না করাতে পারলেও কি আমি একটা ধারণা দিতে পারি, ঠিক আছে? তো আপনাদের সহযোগিতা যদি থাকে, আপনারা যদি ধৈর্য ধরে নিজেরা শেখার আগ্রহ নিয়ে যদি এই 4 মাস আমাদের সাথে প্রতিদিন নিয়মিত সেশনে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? তো ঠিক আছে, সবাইকে